সবচেয়ে বেশি খাটাতে হবে। কেন খাটাতে হবে? না মালিক জানে, পুঁজি জানে, পরিবর্তন কোনোটা করা যায় না। কাঁচামালের পরিবর্তন হয় না, যে মেশিনে উৎপাদন হয় তার পরিবর্তন করা যায় না। পরিবর্তন করা যায় একমাত্র শ্রমিকের শ্রম। সে কারণে শ্রমিকের শ্রমটা নিংড়ে নিতে হবে। আর সেই নিংড়ে নেওয়ার জন্য শ্রমিকের কাজের কোনো নির্দিষ্ট সময় ছিল না। আমাদের এক নেতা আমাদেরকে গল্প শুনিয়েছিল, তখন পুঁজির এমন শোষণ ছিল, শ্রমিক কাজ করতে করতে এত পরিশ্রম হচ্ছে যে সেই পরিশ্রমে সে অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পর তার মুখ দিয়ে রক্ত উঠছে ওই শ্রমিকের। শ্রমিক দুদিন কাজে যায়নি। মালিক লোক পাঠিয়েছে বাড়িতে, দিয়ে মালিক ওই যে লোক পাঠিয়েছে সে শ্রমিককে গিয়ে বলছে, বলে তুমি কাজে যাওনি কেন? সে তখন মালিককে বলছে আমার শরীরে ভীষণ কষ্ট হচ্ছে, মুখ দিয়ে রক্ত উঠছে। তখন মালিক তাকে বোঝাচ্ছে, আরে এত ঘাবড়ে যেও না তুমি, তোমার শরীরে বেশি রক্ত হয়েছে তাই তোমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তুমি পরের দিন কাজে চলো। এ ছিল শ্রমিকদের উপর নিপীড়ন, এ ছিল শ্রমিকদের শোষণ। আজকে সেই শোষণের বিরুদ্ধে গোটা বিশ্ব ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। শ্রমিকরা আমেরিকার হে মার্কেটে সেদিন শ্রমিকদেরকে যেমন লাঠিপেটা করেছে, মেরেছে, খুন হয়েছে, আর যে শ্রমিকরা তাদের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিয়েছে। আর তার জন্য, তার প্রতিবাদে গোটা বিশ্ব জুড়ে আমরা পয়লা মে পালন করি। সেই পয়লা মেতে আমরা কি বলি? আমরা বলি 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম। একজন শ্রমিকের এটা অর্জিত অধিকার। আজকে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আমার দেশের সংবিধানে যে 29টা শ্রম আইন ছিল, সেই 29টা শ্রম আইনকে সংশোধন করে নিয়ে 4টা শ্রম কোডে পরিণত করতে চাইছে। তার মধ্যে দিয়ে এই যে শ্রমিকদের অর্জিত অধিকার 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, আর সেটা থাকবে না। এখন কি বলছে? আপনাকে 8 ঘন্টা নয় 10 ঘন্টা কাজ করতে হবে, 12 ঘন্টা কাজ করতে হবে, 14 ঘন্টা কাজ করতে হবে। তার মানে কি? আবার সেই পেছনের দিকে ফিরে যাচ্ছি, আবার শ্রমিকের হাতে সেই দাসত্বের শৃঙ্খল পরানোর কৌশল চলছে। শুধু এটা নয়, এখন বলছে কি না, বলছে আপনার পিএফ এর কোনো গ্যারান্টি নেই, আপনার ইএসআই এর কোনো নিশ্চয়তা নেই, আপনার সামাজিক সুরক্ষার কোনো দায়িত্ব সরকারের নেই। আজকে শ্রমিকদের যে অর্জিত অধিকারগুলো, সেই অধিকারগুলো ভুলণ্ঠিত হচ্ছে। শুধু তা নয়, আপনি একজন অটো চালক, টোটো চালক এখানে যারা আছেন, আপনি একটা ছোট্ট ইউনিয়ন করেন, যেখানে আপনি এই রিক্সাটা চালান, অটো চালান, টোটো চালান। যে শ্রমিক কারখানায় কাজ করে, কারখানায় একটা ইউনিয়ন আছে। এই সমকোডের মধ্যে দিয়ে কি বলছে? আর কোনো ইউনিয়ন থাকবে না, ইউনিয়ন করবার অধিকার থাকবে না। মালিক আপনাকে যতই শোষণ করুক, তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে পারবেন না। চারিদিকে দেখছেন ইতিমধ্যেই আমাদের পশ্চিম বাংলাতে, অন্যান্য দেশগুলোতে, অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই সমকোডের যে নিয়মটা চালু করে দিয়েছে। পশ্চিম বাংলায় দিদি বলছে ও নিয়ম চালু হবে না, কিন্তু দিদি পরোক্ষভাবে তা চালু করে দিয়েছে। হলদিয়া শিল্পনগরের দিকে তাকিয়ে দেখুন, অভিষেক ব্যানার্জি এসে ঘোষণা করে দিয়ে গেছে, বলছে শ্রমিকরা যদি বিপদে পড়ে তাহলে তাদেরকে ওসির কাছে যেতে হবে, ডিএম এর কাছে যেতে হবে, এসপির কাছে যেতে হবে। এতদিন আমি আপনি যারা কাজ করেন শ্রমিক সে জানে, সে যদি কোনো সমস্যায় পড়ে সে আরএলসিতে যাবে, ডিএলসিতে যাবে, লেবার কমিশনে যাবে। এগুলোকে এখন তুলে দিয়ে এখন ওসি, ডিএম, এসপি এরাই নাকি সমস্যার সমাধান করবে। তার মানে পরোক্ষভাবে এটাকেই চালু করে দিতে চাইছে। বলছে লটারির মাধ্যমে শ্রমিক নেতা হবে, তার মানে ইউনিয়ন আর থাকবে না। পরোক্ষভাবেই তৃণমূলের সরকার পশ্চিমবাংলায় সেটাকে চালু করে দিতে চাইছে। লড়াইটা করতে হবে। আজকে মালিক যদি কোনোভাবে শ্রমিকের উপর দমন পীড়ন করে, আপনি মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না, আপনি ধর্মঘটে যেতে পারবেন না, আপনি একটা বিক্ষোভ দেখাতে পারবেন না, আপনি একটা গেট সভা করতে পারবেন না। আপনি যদি করেন তাহলে আপনাকে যে ধারা দিয়ে কেস দেওয়া হবে, আপনি আর বাইরে বেরোতে পারবেন না। এই সমকোডের বিরুদ্ধেই গোটা দেশ জুড়ে শ্রমিক সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। আবার নরেন্দ্র মোদী সরকারও এটা বুঝেছে। এই যে সমকোড, এটা আজকের ব্যাপার নয়। 2020 সাল যখন কোভিডের সময় আপনি আমি কেউ বাড়ির বাইরে বেরোতে পারছি না, একে অপরের সঙ্গে দূরত্ব বজায় করে চলছি, সেই সময় এই আইনটা পাস করেছিল, কিন্তু এখনো পর্যন্ত সেটাকে লাগু করেনি। কারণ নরেন্দ্র মোদী ওই যে কৃষকদের লড়াই, সেই লড়াইতে শিক্ষা নিয়েছে। কারণ আমার দেশে যে 3টে কৃষি আইন চালু করবার মধ্যে দিয়ে আমাদের দেশের অন্নদাতা যারা ধান ফসল উৎপাদন করে আমার আপনার উদরপূর্তি ঘটায়, সেই অন্নদাতাদের উপর ওই 3টে কৃষি আইন লাগু করতে চেয়েছিল। কিন্তু গোটা দেশে 700-রও বেশি কৃষক সংগঠন ঐক্যবদ্ধভাবে 1 বছরের বেশি সময় ধরে দিল্লিকে
অবরুদ্ধ করে বসেছিল, শয়ে শয়ে কৃষক শহীদ হয়েছে, আর সেই শহীদের কসম খেয়ে কৃষকরা সেদিন লড়াই করেছে। আর সেই লড়াই থেকে নরেন্দ্র মোদী সরকার এটা বুঝেছিল যে কৃষক শক্ত হাতে নাঙ্গল ধরতে পারে, প্রয়োজন হলে সেই কৃষকরা ওই শক্ত হাতে নরেন্দ্র মোদী সরকারের টুটিটাও টিপে ধরতে পারে। সে কারণেই 56 ইঞ্চি ছাতিধারী নরেন্দ্র মোদী সরকার মাথা নিচু করে ওই 3টে কৃষি আইনকে ফেরত নিতে বাধ্য হয়েছিল। আর সেই শিক্ষা থেকেই আজকে এই সমকোটটা লাগু করতে চাইছে না, চেষ্টা করছে সব দিক থেকে। সে কারণেই এই ধর্মঘট আজকে যে কৃষকরা তারা ফসলের দাম পাচ্ছে না, শ্রমিকরা ঘামের মজুরি পাচ্ছে না, তাদের জন্যই এই ধর্মঘট। এই ধর্মঘট ক্ষেত মজুররা যারা আছে, যারা পরের জমিতে গোবর খাটিয়ে 2 টাকা ইনকাম করে, আজকে সেই ক্ষেত মজুররা কাজ পাচ্ছে না। নেতারা বলেছে, আমি বিস্তারিত বলবো না। এদিকে দেখছেন তৃণমূল বলছে কি না কেন্দ্রের সরকার টাকা দিচ্ছে না, আর বিজেপি বলছে কি এরা চুরি করেছে। আজকে পশ্চিমবাংলার গরিব মানুষ 100 দিনের কাজ পাচ্ছে না, 100 দিনের কাজের বকেয়া টাকা পাচ্ছে না। গ্রামীণ অর্থনীতি নির্ভর করেছিল এই 100 দিনের কাজের উপর, গরিব মানুষের দুয়াতে কাজ ছিল। আজকে সেই 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। আজকে আমরা যখন প্রশ্ন করি বিজেপির নেতাদেরকে, বলি তোমরা তো বলছো তৃণমূল চুরি করেছে, আরে তাহলে ভাই শ্বেতপত্র প্রকাশ করো, কত টাকা কেন্দ্রের সরকার দিয়েছিল, কত টাকা কাজ হয়েছে, আর কত টাকা তৃণমূল চুরি করেছে তার শ্বেতপত্র প্রকাশ করো। আর আমরা তৃণমূলকে বলি তোমরাও শ্বেতপত্র প্রকাশ করো, কত টাকা কেন্দ্র দিয়েছে, কত টাকার কাজ হয়েছে, আর কত টাকা বাকি আছে তার শ্বেতপত্র প্রকাশ করো, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু কেউ আর সেই শ্বেতপত্র প্রকাশ করছে না। তৃণমূল বিজেপির ঝগড়া, কিন্তু আমার গরিব মায়েরা এখানে বসে আছেন, আমার বাপ কাকারা যারা 100 দিনের কাজের উপর নির্ভর করে, আজকে তারা 100 দিনের কাজ পাচ্ছে না। লড়াই 100 দিনের কাজ শুধু নয়, এটাকে 200 দিন করতে হবে। বাজার যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, মজুরি 600 টাকা করতে হবে। এ দাবি কেবলমাত্র লাল ঝান্ডা করে আমরা বামপন্থীরা লড়াই করি। এই ধর্মঘটে দাবি রয়েছে, প্রিপেড স্মার্ট মিটারের কথা বলেছে, ঠান্ডা মাথায় বুঝে নিন, কেউ আপনার হয়ে লড়াই করতে আসবে না, নিজের লড়াই নিজেকে করতে হবে। আজকে মিটার আছে বাড়িতে, অসুবিধা হচ্ছে আপনার? বাড়িতে যে মিটারটা আছে, এই যে ইলেকট্রিকের মিটার, আমার আপনার কারোর অসুবিধা হয়নি। অসুবিধা কার হচ্ছে? অসুবিধা হচ্ছে কার? আদানি আম্বানিদের। অসুবিধা হচ্ছে কার? সরকারের। কারণ আপনি ভালো আছেন ওই মিটারের মধ্যে দিয়ে। এখন কি বলছে? বলে ও মিটার চলবে না। কি মিটার? না, প্রিপেড স্মার্ট মিটার আসবে। প্রিপেড স্মার্ট মিটার মানে কি? এই যে আপনার কাছে মোবাইল আছে, ছোট হোক আর বড় হোক, আপনি টাকা ভরলে কথা বলেন, আর টাকা শেষ হলে আপনার কথা বন্ধ হয়ে যায়। হ্যাঁ কি না? টাকা শেষ হলে কারোর ফোনে কথা হয় এমন আছে কারোর? কারণ নেই, কারণ নেই। একইভাবে প্রিপেড স্মার্ট মিটারটা সেরকম। আপনি আগে টাকা ভরবেন, টাকা ভরলে বাড়িতে আপনার বিদ্যুতের আলো জ্বলবে, টাকা যদি শেষ হয় তাহলে আপনার বিদ্যুতের আলো বন্ধ হয়ে যাবে। ছেলেটা পড়ছিল, বাবা টিভি দেখছিল, গরমে আপনি ফ্যানটাও পরে চলছিল, হঠাৎ করে সব বন্ধ। কেন? মোবাইল খুলে দেখেন কি না আপনার আর টাকা নেই। আগে কি হতো, এখন যে আছেন, এখন যদি আপনি টাকা না দিতে পারেন 15 দিন সময় দেয়, এর মধ্যে আপনি বকেয়া ঋণটা শোধ করে দিন, তাহলে আপনার বিদ্যুৎ কানেকশনটা যেরকম আছে সেরকম চলবে। এতে 15 দিন তো দূরের ব্যাপার, 15 সেকেন্ডও সময় পাবেন না, আপনার বাড়ির আলো ফ্যান লাইট সব বন্ধ হয়ে যাবে। এবং শুধু এটা নয়, এই প্রিপেড স্মার্ট মিটার, এই প্রিপেড স্মার্ট মিটার আবার কি, বিদ্যুতের বিল এখন আপনার কি ইউনিট পিছু নির্দিষ্ট আছে, 9 টাকা হোক, 10 টাকা হোক, 8 টাকা 45 হোক, এখন নির্দিষ্ট আছে। কিন্তু প্রিপেড স্মার্ট মিটার হলে কি বলছে, তার অ্যাপ সেটিং করা আছে, আপনার উপর কিছু নির্ভর করবে না। যখন বিদ্যুতের চাহিদা বেশি হবে, তখন 8 টাকা, 9 টাকা, 10 টাকা আর থাকবে না, 12 টাকা, 14 টাকা, 15 টাকা, 50 টাকা, 60 টাকা পর্যন্ত 1 ইউনিট বিদ্যুতের দাম হয়ে যেতে পারে। এটাতে কার সুবিধা হবে গো? কার সুবিধা হবে? এটাতে কেবলমাত্র বড় লোক যারা আদানি আম্বানি তাদের সুবিধা হবে, আমার আপনার কোনো সুবিধা হবে না। আজকে কি বলছে, কানেকশন যদি আপনার ডিসকানেক্ট হয়, পুনরায় যদি আপনি কানেকশন জুড়তে চান, পুনরায় আপনাকে আবার টাকা দিতে হবে। এই প্রিপেড স্মার্ট মিটার, এর বিরুদ্ধে এই ধর্মঘট আমরা দেখেছি। এই ধর্মঘটে বিভিন্ন দাবির জন্য আমরা সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে এই ধর্মঘটের মধ্যে সামিল হতে চাইছি। আমরা আবেদন জানাতে চাইছি আপনাদের কাছে, কেন আমরা ধর্মঘট পিছালাম? দেশে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে উগ্র জাতীয়তাবাদের নাম করে মানুষে একটা বিভাজন তৈরি করবার চেষ্টা হচ্ছে, আর অপরদিকে সাম্প্রদায়িকতার বীজ বপন করে আমার আপনার মধ্যে দূরত্ব তৈরি করে দেওয়া হচ্ছে। আর সেটাকে কাজে লাগিয়ে পুঁজিপতি
কোটিপতি শিল্পপতিরা তারা আমার দেশের একটার পর একটা লাভদায়ক রাষ্ট্রায়ত্ত সংস্থা, আমার দেশের ব্যাংক, আমার দেশের বীমা, আমার দেশের আইওসি, ওএনজিসি, বিপিসিএল, রেল, প্ল্যাটফর্ম, বিমানবন্দর, জাহাজ বন্দর থেকে শুরু করে আপনি যে তিলে তিলে টাকা জমা করেছেন এলআইসি, সবটাকেই ওরা আজকে বিদেশিদের কাছে বেচে দিতে চাইছে, বেসরকারীকরণ করে দিতে চাইছে। আমরা যখন আপনি দেশের দিকে তাকিয়ে আছেন, আজকে দেখবেন ফেসবুক খুললে সবাই বলছে কি বামপন্থীদের বিরুদ্ধে কুৎসা করো, অপপ্রচার করো। যাদের হাতে বড় বড় মোবাইল আছে তারা জানে যদি আপনি কিছু বলতে যান বলে সেকু আর মাকু। সেকুটা কি না সেকুলারিজম, আর মাকু হচ্ছে কি মার্কসিস্ট যারা করে, তার মানে বামপন্থীদের আক্রমণ করো। আপনি ভেবে দেখুন তো, আমরা বামপন্থীরা, আমাদের পার্টির সর্বভারতীয় সম্পাদক এম এ বেবি প্রথম বলেছিল এটা, যে যেমন ওদেরকে শিক্ষা দিতে হবে তার সঙ্গে সঙ্গে এই 26 জনকে যারা আমার ভারতবর্ষের মধ্যে ঢুকে আমার মা বোনেদের সিঁদুর কেড়ে নিয়েছে তাদেরকে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে হবে যাতে ওই জঙ্গি আতঙ্কবাদীদেরকে ভারতবর্ষের হাতে তুলে দেয়। এ দাবি বামপন্থীরা করেছে। সবাই মিলে সর্বদল বৈঠকে সবাই মিলে সরকারের পাশে দাঁড়িয়েছে, সবাই চেয়েছে শিক্ষা দেওয়া হোক, কিন্তু আপনি হঠাৎ করে কি দেখলেন না যুদ্ধটা বন্ধ হলো। সে ঘোষণা কে করলো? আমি আপনি নয়, আমার দেশের প্রধানমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী নয়। ঘোষণা কে করলো না আমেরিকা ট্রাম্প। যে আমেরিকা ট্রাম্প সেখানে যখন লড়াই করেছিল, আমার মোদি ভাই এখান থেকে গিয়ে যেমন ভারতবর্ষে দাঁড়িয়ে বলেছিল কি আপকি বার মোদি সরকার, সেরকম ভাবে আমেরিকায় গিয়ে কি বলছিল আপকি বার ট্রাম্প কি সরকার। সেই ট্রাম্পের সরকার যিনি এনেছিলেন উনি এখন আমার ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর দখল দিতে চাইছে। আজকে তাকিয়ে দেখুন ফেসবুকে একজন ইউটিউবার ধরা পড়েছে যার ছবি ভাইরাল হচ্ছে, বিজেপির উত্তরিতার গলাতে আছে জয় শ্রীরামের পতাকা ধরে আছে, আর সে আমার দেশের খবর আইএসআই এর কাছে পাচার করছে, পাকিস্তানের কাছে পাচার করছে। আজকে আমার যে ভারতের বীর কন্যারা বলেছে, কর্নেল সোফিয়া কুরেশি থেকে শুরু করে উইং কমান্ডার ভূমিকা সিং, যারা এই এত বড় একটা নেতৃত্ব দিয়েছে, যারা আমার মা বোনেদের সিঁদুর কেড়ে নিয়েছে, সেই অপারেশন সিঁদুরের নেতৃত্ব দিয়েছে। আজকে বিজেপির একজন বিধায়ক সে কি বলছে, বলে এ নাকি জঙ্গিদের বোন। তারা আমাদেরকে বলছে সেকু আর মাকু। কারা বলছে? যারা এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে গোপনে রাতের অন্ধকারে ভারতবর্ষ মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্টার চিটাতে গিয়ে ধরা পড়বার পর আমার রাজ্যের সরকার তাদেরকে কয়েকদিন মাত্র জেলে রাখার পর ছেড়ে দিয়েছে। তারা কোন সংগঠন করে? তারা আমাদেরকে বলছে সেকু আর মাকু। আপনাদের মূল্যায়ন করতে হবে, বিচার করতে হবে। এই উগ্র জাতীয়তাবাদের নাম করে যারা আমার আপনার মধ্যে বিষ ছড়িয়ে দিতে চাইছে, তারা আমার দেশের জাতীয় পতাকাটাকে নিয়ে ঘাম মুছছে। দেখছেন না, হাঁটতে 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 যে জাতীয় পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরে রাখি সেই জাতীয় পতাকাকে নিয়ে তারা ঘাম মুছছে মিছিলে হাঁটতে হাঁটতে। বিচার আপনারা করবেন। আর এখানে যারা এদিক ওদিক লাফালাফি করছে, যারা আমার আপনার মধ্যে দূরত্ব তৈরি করছে, আমাদের বলতেও লজ্জা করে। এই মেদিনীপুর তো বিদ্যাসাগরের মেদিনীপুর, যে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বিদ্যাসাগর প্রথম বর্ণের সঙ্গে পরিচয় করিয়েছে। এই মেদিনীপুর সেই মেদিনীপুর যে মেদিনীপুরের তমলুকে হ্যামিল্টন স্কুলে পড়া ছোট্ট ছেলে ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছে পরাধীন ভারতবর্ষের মাটিতে দেশ মাতাকে মুক্ত করবার জন্য। এই মেদিনীপুর সেই মেদিনীপুর 42-এর যখন আন্দোলন হচ্ছে, যখন গোটা দেশ জুড়ে যখন এই লড়াই হচ্ছে, সেই লড়াইতে তাম্রলিপ্ত সরকার গড়ে তোলবার জন্য ব্রিটিশের চোখে চোখ রেখে অজয় মুখার্জি থেকে সুশীল ধারা থেকে শুরু করে সতীশ সামন্তরা পরাধীন ভারতবর্ষের মাটিতে প্রথম স্বাধীন রাষ্ট্র গড়ে তোলবার জন্য তাম্রলিপ্ত সরকার তৈরি করেছে। আমরা এই মেদিনীপুর গর্ববোধ করি মা মাতঙ্গিনীর জন্য। বুকে গুলি লাগার পরও জাতীয় পতাকা ফেলে দেয়নি। সেই মেদিনীপুরের মাটিতে আর একটা কুলাঙ্গার তৈরি হয়েছে, গোটা পশ্চিম বাংলা জুড়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে, উগ্র সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে। এ দল ও দল লাফানোর পর এখন বিজেপিতে গিয়ে পড়েছে। সাবধান থাকতে হবে। একটা বিরোধী দলনেতা, তার মুখের ভাষা কি, তার কথা কি, আপনি এদের বিচার করবেন না, বিচার করবেন না এই শুভেন্দু অধিকারী। আরে আমরা তো গর্ব করে বলি যে আমরা সেদিনও আপনি যখন যে দল করতেন আক্রমণ করেছেন, আমরা আজও সেই দলটা করি আপনার বিরুদ্ধে লড়াই করবার জন্য। আরে উনি তো এখন দল পাল্টাতে পাল্টাতে বাপটাও পাল্টে ফেলেছেন, দেখেছেন না? বলছে আমি মোদির বাচ্চা। আরে কে কার বাচ্চা আমার বিতর্ক নেই। আমরা জানি যে আপনি এতদিন এ দল ও দল বদল করতেন, হঠাৎ করে বাপটাও বদল করবেন এটা কেউ ভাবতে পারেনি। মেদিনীপুরের মানুষ আমরা
না। কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের দিক থেকে এগিয়ে উনি নাকি গর্ব করেন ওনার পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামী। আরে স্বাধীনতা সংগ্রামী কখনো হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করেনি, তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। লজ্জা করে আমাদেরকে ওনাদেরকে দেখলে গিরগিটির মতো রং বদল করে। দেখতেন না যখন তৃণমূলে ছিল, এই যে ইব্রাহিম বলছিল একটু আগে, যখন তৃণমূলে ছিল তখন আপনি দেখতেন কি আমার মুসলিম ভাইদের ইফতার পার্টিতে সাদা টুপি পরে নিয়ে বসে যেত। আবার দেখুন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলো, বিজেপিতে আসার পর আপনি কি দেখলেন না এখন নামাবলী গায়ে নিয়ে হরে কৃষ্ণ করে চারদিকে প্রচার করছে। এই দৃশ্য কোথায় দেখেন? ছদ্মবেশ দেখেছেন? আরে এতদিন ছদ্মবেশে দেখেছি, কেউ হিন্দু সাজে, কেউ মুসলমান সাজে, কেউ খ্রিস্টান সাজে। এই শুভেন্দু অধিকারীকে দেখার পর বুঝলাম নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য আর চেয়ারের লোভের জন্য উনি কখনো মুসলমান সাজছেন, কখনো হিন্দু সাজছেন। আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি, যারা নিজেদের স্বার্থে হিন্দু সাজতে পারে, মুসলমান সাজতে পারে, তারা কখনো মানুষ সাজবে না। আর যারা মানুষ সাজবে না তারা মানুষের জন্য কোনোদিন কোনো উপকার করতে পারে না। বিচার আপনাকে করতে হবে, এদের ধূর্তামি বুঝতে হবে। তৃণমূলে থেকে বিভ্রান্ত করেছিল, পাড়ায় পাড়ায় বলেছিল হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। আপনি পুরনো রেকর্ড দেখুন শুভেন্দু অধিকারী। আর তারপরে আবার বিজেপিতে এসছে, বিজেপিতে আসার পর কি বলছে? বলে হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে বলছে তো। তারপরেও আপনি বুঝবেন না। আরে আমরা পরিষ্কার করে বলি, নিজের স্বার্থে ওরা বলবে কখনো হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে, কখনো বলবে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে। আর আমি আপনাকে বলছি আপনি মিলিয়ে নিন, হরে কৃষ্ণ হরে হরে সব চোর এখন দিদি মোদির ঘরে। সব চোরেরা আপনি তাকিয়ে দেখুন, হয় দিদির ঘরে নয় মোদির ঘরে আছে নিজেদের চুরিটাকে ঢাকতে। মনে রাখবেন এখানে আমার অনেক বয়স্ক মানুষ আছেন, বাপ কাকারা বলেন, বলে সাপ খোলস ত্যাগ করে কিন্তু তার বিষ কখনো কমে যায় না। এই শুভেন্দু অধিকারীরা দল বদল করবে কিন্তু এদের চরিত্র কখনো বদলে যাবে না। মায়েরা আছে জানে একই স্বর্গে গেল ধান ভাঙে, আর শুভেন্দু অধিকারীরা যেখানেই যাবে এরা চুরি করবে, লুট করবে, সন্ত্রাস করবে, আক্রমণ করবে, এর বাইরে এরা কিছু করতে পারে না। তাই এদের সম্পর্কে সচেতন থাকতে হবে, সচেতন থাকতে হবে আপনাদের রাজ্যের সরকারটা যারা করছে। আমি আমার কথা শেষ করব, যন্ত্রণার কথা এটা। যারা এখানে দাঁড়িয়ে আছেন অপরাধ আপনাদের নয়, আমরা হয়তো আপনাদেরকে বোঝাতে পারিনি এটা। যখন 2011 সাল এই মমতা ব্যানার্জির স্লোগান ছিল সেদিন দু হাতে কাজ আর পেটে ভাত, দু হাতে কাজ পাবে পেটে ভাত পাবে, সেই প্রত্যাশা নিয়ে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলো মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। 11 সালে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে। মনে পড়ে 11 সাল আমার আপনার পরিবারে পাড়ায় পাড়ায় দু হাতে কাজ পেটে ভাত, সেই স্বপ্ন নিয়ে আমার আপনার পরিবারের ছেলে মেয়েরা ভোট দিয়েছে। 2011 সালে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে। আর ওই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানোর পর সেই মমতা ব্যানার্জি আজকে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে দিয়েছে। দেখছেন না? দেখেননি কলকাতাতে কারা রাস্তায় বসে আছে? যাদের শিক্ষকতা চেয়ারে বসার কথা ছিল তারা রাস্তায় বসে আছে। শামীমদা আছেন এখানে, বলবেন ওনারা লড়াই করে যাচ্ছেন এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। আজকে দেখলেন মাস্টারমশাইরা কিভাবে আক্রান্ত হলো পুলিশের দ্বারা, লাঠিচার্জ হলো, রক্তাক্ত হলো, মাস্টারমশাইরা পড়ে গেল মাটিতে। আর আমার গোটা বাংলার মানুষ নীরব থেকে গেল। প্রশ্ন করবেন না একবার? প্রশ্ন করবেন না একবার? আজকে যারা এখানে বসে আছেন মাইকের কথা শুনছেন, বাড়ি ফিরলে আপনি আপনার ছেলেকে উত্তর দিতে পারবেন তো? বাচ্চা ছেলেটা যদি আপনাকে প্রশ্ন করে, বাবা যখন ওই পুলিশরা আমার মাস্টারমশাইকে লাঠিচার্জ করেছিল, রক্তাক্ত করেছিল, পা ভেঙেছিল, হাত ভেঙেছিল, তুমি সেটা দেখার পরও কেন রাস্তায় প্রতিবাদে নামনি? আপনি তার উত্তর দিতে পারবেন না। আজকে গোটা পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থাটা লুটের আখড়াতে পরিণত হয়েছে। চুরি, লুট, তোলাবাজি, গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের পথে। আর যে শুভেন্দু অধিকারী এই বড় বড় কথা বলছে, মনে রাখবেন 2016 সাল যে প্যানেলের জন্য লড়াই করছে শামীম দ্বারা, সেদিন এই শুভেন্দু অধিকারী সেদিন ছিল তৃণমূলের নেতা হিসেবে। এই শুভেন্দু অধিকারী সেদিন তৃণমূলের নেতা। আরো মনে রাখুন, শুধু শুভেন্দু অধিকারী নয়, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী সেদিনও ছিল তৃণমূলের নেতা, কাঁথির সাংসদ ছিল। শুধু ওনার বাবা নয়, ওনার মেজ ভাই দিব্যেন্দু অধিকারী তখন এই তমলুকের এমপি ছিল, তৃণমূলের এমপি। শুধু উনি নয়, তারপরে ছোট
যে ছিল সৌমেন্দু অধিকারী, সে সেদিন ছিল তৃণমূলের পৌরসভার চেয়ারম্যান ছিল। শুধু শুভেন্দু অধিকারী নয়, গোটা বংশশুদ্ধ সেদিন তৃণমূলে ছিল। আর তখনই এই প্যানেলটা পাস হয়েছিল, চাকরি পেয়েছিল। গরিব অসহায় বেকার যুবকদেরকে লুট করেছে। একটা বেকার ছেলে তার কাজের জন্য তার বাবার শেষ জায়গাটুকুও বিক্রি করে দিয়েছে, মায়ের গয়না বিক্রি করে দিয়েছে, বাড়িতে পশুগুলো পালন হতো গরু ছাগল, সেগুলোকে বিক্রি করেছে। বিক্রি করে টাকা নিয়ে সেদিন শুভেন্দু অধিকারী সহ ওই তৃণমূলের নেতাদেরকে দিয়েছিল। আজকে তারা সর্বশান্ত হয়ে গেছে, আজকে তাদের জন্য বামপন্থীরা লড়াই করছে। তাই এই লড়াইতে আপনাদেরকে পাশে থাকতে হবে। এরা কেবলমাত্র মানুষের জন্য ভাগ করবে। শুভেন্দু অধিকারী যত কথা বলছে দেখবেন, যত কথা বলছে আপনি দেখবেন, একবারও বলেনি যে গরিব মানুষের 100 দিনের কাজটা চালু করতে হবে, একবারও বলেনি বেকার যুবকদের কাজ দিতে হবে, একবারও বলেনি জিনিসপত্রের দাম কমাতে হবে, একবারও বলেনি কৃষকের ফসলের দাম দিতে হবে। কারণ গরিব মানুষের কথা এরা বলবে না, গরিব মানুষের কথা বলবে লাল ঝান্ডা। তাই লাল ঝান্ডাটাকে শক্তিশালী করতে হবে, নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝতে হবে। সেদিন যারা বলেছিল লাল হাঁটাও বাংলা বাঁচাও, আমরা বলেছি লাল হেঁটেছে, বাংলা বাঁচেনি। বাংলাকে বাঁচাতে হবে। বাংলার গ্রামে গ্রামে গরিব অসহায় মানুষের যন্ত্রণা, পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূলের লুট, তৃণমূলের নেতাদের দাদাগিরি, যেন তাদের পৈতৃক সম্পত্তি, ওপরে ভগবান, নিচে তৃণমূলের প্রধান। আপনি কোনো কথা বলতে পারবেন না, যেভাবেই হবে চুরি, যেভাবেই হবে লুট, সবটাকে মেনে নিতে হবে। কেন না, আজকে পঞ্চায়েতে বামপন্থীরা দুর্বল, প্রতিবাদ করবার কেউ নেই। তাই প্রতিবাদ যদি করতে হয় তাহলে লাল ঝান্ডাটাকে শক্তপোক্ত করতে হবে। গ্রামের গরিব অসহায় মানুষের জন্য লড়াইটা লাল ঝান্ডা করতে পারে। বাপ কাকার দেখানো সেই লাল ঝান্ডা, সেই লাল ঝান্ডাই গরিব মানুষের মুক্তির পথ হতে পারে। আর সেই লড়াইটাকে শক্তিশালী করবার জন্য আগামী 9 জুলাই যে ধর্মঘট হবে, সেই ধর্মঘটের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই ধর্মঘট আমার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অর্জিত অধিকার রক্ষা করবার ধর্মঘট, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করবার ধর্মঘট, মেহনতি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবার ধর্মঘট। সেই ধর্মঘটে সবাইকে এখন থেকে এলাকায় এলাকায় প্রচার আন্দোলন সংগঠিত করবার মধ্যে দিয়ে একদিকে তৃণমূল বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই, অপরদিকে আমাদের এই কর্মসূচির প্রচার, সবটাকে নিয়ে এই এলাকার পার্টিকে শক্তিশালী করবেন। এইটুকু আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম, কৃতজ্ঞতা জানিয়ে